আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো ইতিপূর্বেই আমরা আমাদের মালদ্বীপ ভ্রমণটা শেষ করে ফেলেছি। যেহেতু আমাদের প্যাকেজে ছিল মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। আ তো আজকে আমি মালদ্বীপ ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কলম্বো এয়ারপোর্টে যাব। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্ট, মালদ্বীপ ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা অনেক সুন্দর একটা এয়ারপোর্ট যার চারপাশে সাগর, আর মাঝখানে এই এয়ারপোর্টের জায়গাটা। এয়ারপোর্ট যে অনেক বড় তা কিন্তু নয়। আপনারা জানেন যে মালদ্বীপে একটি মাত্র এয়ারপোর্ট রয়েছে, সেটা হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টেই সাধারণত যারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হয়ে থাকে তারা এই এয়ারপোর্টেই আসে। আবার অনেকে যারা হচ্ছে ভালো রিসোর্টগুলো বুকিং দিয়ে থাকেন, তারাও কিন্তু এই এয়ারপোর্টের পাশেই সি-প্লেন রয়েছে। সি-প্লেন থেকে তাদেরকে ওই রিসোর্টগুলোতে নিয়ে যায়, যেগুলো হচ্ছে পানির উপরেই ল্যান্ড করতে পারে যে বিমানগুলো, সেটা হচ্ছে সি-প্লেন। তো আমরা আমাদের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সমস্ত কাজগুলো শেষ করে, ইমিগ্রেশনের কাজ শেষ করে বিমানে উঠে কলম্বো শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি বিমানে উঠে আমরা আবার কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমি স্ক্রিনে যেটা আপনারা দেখছেন এইটা হচ্ছে এই যে মানে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য, মানে শ্রীলঙ্কার যে প্রাকৃতিক সৌন্দর্য, শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণ কিন্তু পাহাড় পর্বত, তারপরে সাগর এগুলো রয়েছে। আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা, অবশ্যই আপনারা জানেন যে শ্রীলঙ্কা হচ্ছে নারিকেলের জন্য বিখ্যাত। যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো পুরা নারিকেলের গাছ। প্রত্যেকটা বাসায় নারিকেল গাছ রয়েছে, এমন কোনো বাসা নাই যেখানে নারিকেল গাছ নাই। তো আমরা ইমিগ্রেশনে কি, কি হলো এটা আমরা যখন রাস্তায় যাব তখন ডিটেইলস আমি আপনাদেরকে বলবো যে কি, কি ডকুমেন্ট লাগবে। তো ইতিমধ্যেই আমরা দেখেন ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আমরা শ্রীলঙ্কা ইমিগ্রেশন শেষ করে এসে আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা গেট দিয়ে এক্সিট যে গেট রয়েছে সেটা দিয়ে আমরা বের হয়ে পড়েছি। তো আমি একটা জিনিস, একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা যে এজেন্সির মাধ্যমে আসলে ট্রাভেল ট্যুরে এসেছি, সেখানে আমাদের সাথে সমস্ত কিছু ইনভলভ ছিল। খাওয়া-দাওয়া থেকে শুরু করে তারা যে ট্যুর করাবে, সিটি ট্যুর করাবে সেটাও ইনভলভ ছিল। তো আমাদের জন্য কলম্বো এয়ারপোর্টের বাহিরে হোটেল থেকে ২ টি গাড়ি এসেছিল। আমরা মেবি ২২ কি ২৩ জন ছিলাম। আমাদের জন্য ২ টা গাড়ি এসেছিল। তারা ওয়েট করতেছিল যে আমরা এই সময় আসবো। তো তারা এসেছিল। আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হই তখন এই গাড়িতে বসি। বসার পরেই আসলে দেখেন আমরা কলম্বো সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। তো কলম্বো সিটিটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এর দূরত্ব হচ্ছে ৪৫ থেকে ৫০ কিলোমিটার। অর্থাৎ আপনি তো বুঝতেই পারছেন প্রায় ১.৫ থেকে পৌনে ২ ঘন্টার রাস্তা। তো আমরা ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে বের হয়ে কলম্বো সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আ কলম্বো এয়ারপোর্ট থেকে কলম্বো সিটিতে যাওয়ার মাঝখানের যে রাস্তা, এই রাস্তাটা এত সুন্দর, যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন, এটা ২ পাশে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। প্রত্যেকটা জায়গায় নারিকেল গাছ রয়েছে এবং এমন কোনো বাড়ি নেই যে যেখানে নারিকেল গাছ নাই। তো আমরা যেতে আমাদের ইমিগ্রেশনে কোনো একটা প্রবলেম হয়েছিল, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে থাকি। যারা হয়তো শ্রীলঙ্কাতে আসতে চান, যদি হচ্ছে আপনারা শ্রীলঙ্কাতে ঘোরার জন্য নিয়াত করেন তাহলে অবশ্যই এখন ই-ভিসার ব্যবস্থা রয়েছে। আপনারা ই-ভিসা করে আসবেন, তাহলে ইমিগ্রেশনে কোনো হ্যাসেল থাকবে না। আমরা যখন ইমিগ্রেশনে নামলাম তখন আমাদের একটা প্রবলেম হয়েছিল। আমরা যখন একসাথে ২৫ বা ২৬ জনের টিম যখন ইমিগ্রেশনে গেলাম, আমাদের এজেন্সি থেকে বলা হয়েছিল সেখানে কোনো টাকা লাগবে না। আর এখানে কোনো টাকা লাগেও না ইমিগ্রেশন, অর্থাৎ এটা অন অ্যারাইভাল ভিসা, হ্যাঁ? অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে কোনো টাকা লাগে না। মানে আমাদের বাংলাদেশীদের জন্য, ইন্ডিয়ার জন্য, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর জন্য লাগে না। কিন্তু আমরা যখন একসঙ্গে ২৫-২৬ জন যখন আমরা ইমিগ্রেশনে দাঁড়িয়ে যাই, তখন তাদের মধ্যে একটা মিটিং হয়, ইমিগ্রেশনে মধ্যে মিটিং হয় যে না,
যেহেতু আমরা একদিন কলম্বোতে থাকব, কলম্বো সিটিতে থাকব, সেই জন্য আমাদের এজেন্সি থেকে বলা হয়েছিল যে আসলে এটা ট্রানজিট হিসেবে এটা আমরা ইউজ করব। এই ট্রানজিট হিসেবে একদিন থাকব, পরের দিনকেই আমাদের হচ্ছে ফ্লাইট। সেই উপলক্ষে আসলে আমাদের ওইভাবেই ফ্লাইটটা নিয়েছিল। তো আমাদেরকে এজেন্সি থেকে বলে দেওয়া হয়েছিল যে এখানে কোনো টাকা পয়সা লাগবে না। পরে তারা আমাদের একসঙ্গে অনেকগুলো লোক দেখে তারা চিন্তা করলো, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু এরা মানে ট্রানজিট হিসেবে ঢুকে পড়ছে, তাদের কোনো টাকা বা ফি দিতে হচ্ছে না, কিন্তু আমাদের কাছ থেকে তারা চেয়ে বসলো $50 পার হেড লাগবে, তাছাড়া আমরা এন্ট্রি দিব না। তো আমরা অনেকক্ষণ কথা কারবার বললাম, তাদের ইমিগ্রেশনের যে বড় অফিসার রয়েছে তাদের সাথে কথা বললাম। আমাদের মধ্যে থেকেই আবার দুইজন ছিল, তারা আগেই ইমিগ্রেশনে গিয়ে ট্রানজিট একটা সিল নিয়ে তারা বের হয়ে গিয়েছিল, তাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেয়নি। কিন্তু আমরা যখন একসঙ্গে সবাই গেলাম তখন তারা একটা ফন্দি করলো যে না, আপনাদের প্রত্যেকের $50 করে দিতে হবে, না হলে আপনারা এয়ারপোর্টে থাকেন, এয়ারপোর্টে কোনো ওয়েটিংয়ে বসেন, তাহলে কালকে আপনারা হচ্ছে কালকের ফ্লাইটে চলে যাবেন, অথবা এয়ারপোর্টের ভিতরেই হোটেল রয়েছে, আপনারা হোটেলে থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের তো প্ল্যানিং রয়েছে, বাইরে আমাদের ঘুরতে হবে, কলম্বো সিটিটা দেখতে হবে। সেই ক্ষেত্রে সবাই ডিসিশন নিলাম যে না, যাক, $50 যায় যাক, যেহেতু এসে পড়েছি তাহলে আমাদের তো আর কোনো উপায় নাই, আমাদেরকে যেতেই হবে। সেই উপলক্ষে আমরা সবাই চিন্তা করলাম যে যাক, আমরা $50 করে দিয়ে আমরা যাব। তো সেই ক্ষেত্রে আমি যখন $50 দিচ্ছিলাম তখন আমাকে একটা রিসিট ধরায় দিল। তো আমি তখন বললাম আমাকে কিন্তু ট্রানজিট ভিসা দিতে হবে, কিন্তু তারা বলল যে না, ইমিগ্রেশন আমাকে বলল যে না, ভিসা না, আপনাকে যে সিল দেওয়া হয়েছে এন্ট্রি এক্সিট যে সিল দেওয়া হবে এটাই আপনার ভিসা, সেই ক্ষেত্রে আপনার কোনো ভিসা লাগবে না, আপনি ইচ্ছে করলে এখানে 1 মাস থাকতে পারবেন। তো তারপরেই আমরা হচ্ছে আসলে সবাই আর কোনো ঝামেলায় গেলাম না, কারণ আমাদের সময় চলে যাচ্ছিল। আমরা যেহেতু সকাল 11:30টার দিকেই আমরা এখানে ল্যান্ড করেছিলাম, আমাদের প্ল্যানিং আছে যে আমরা সারাদিন কলম্বো সিটিটা ঘুরবো, রাত্রে 8টা-9টা পর্যন্ত ঘুরবো, পরের দিনকে আমাদের আবার সকালে ফ্লাইট। সেই উপলক্ষে আমরা চলে আসলাম টাকা দিয়ে, ইয়ে থেকে বের হয়ে চলে আসলাম। এই যে দেখেন, আমরা এখন কলম্বো সিটিতে ঢুকবো, ঢোকার ঠিক মুহূর্তে এত সুন্দর জায়গা যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে কলম্বো সিটিতে ঢোকার হচ্ছে এন্ট্রেন্সটা। দেখেন, এইখান থেকে আমি কতটা আসলে ক্যাপচার করতে পারছি জানি না, এই যে সাইনবোর্ডটা দেখেন, এটা এইখান থেকেই হচ্ছে কলম্বো সিটিটা। কলম্বো সিটিটা নাকি অনেক সুন্দর, আমি যদিও কখনো আসি নাই, এটাই আমার ফার্স্ট। তবে আমি চেষ্টা করব দেখার জন্য পুরা সিটিটা, যে জায়গা আসলে ভালো সুন্দর জায়গা রয়েছে। তবে অনেকে বলে কলম্বো সিটিটা নাকি ঢাকা সিটির মতো অনেক মানে যানজট রয়েছে। তো আসলেই কিছু দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কলম্বো সিটি, আমাদের ঢাকা সিটিতে যেমন কোনো গাছপালা নাই, হ্যাঁ, কিন্তু আমি কলম্বো সিটি একটা জিনিস আমি লক্ষ্য করেছি, প্রত্যেকটা সাইড দিয়ে, হ্যাঁ, আমার রোডের 2 পাশ দিয়ে প্রচুর পরিমাণ গাছ রয়েছে, মানে এইখানে সবুজের কোনো কমতি নেই, আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, এ পর্যন্ত এসে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদেরকে বললাম। আর আমি সামনে কি দেখব বা দেখতে যাচ্ছি সেগুলো তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখছেন। দেখেন এখানে মানে আপনি 2 পাশ দিয়ে তাকালেই আপনি বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণ গাছ রয়েছে। সেম মালদ্বীপে যেমন 2 পাশ মানে রোডের 2 পাশ দিয়ে প্রচুর পরিমাণ গাছ রয়েছে, সেম শ্রীলঙ্কাতেও এরকম গাছ রয়েছে। তবে শ্রীলঙ্কায় কিছু আমি বিল্ডিং দেখছি যেটা কিনা অত্যাধুনিক। হ্যাঁ, মানে অনেক আমার ঢাকা সিটিতেও এরকম সুন্দর বিল্ডিং আমি দেখিনি। তবে কলম্বো সিটিতে আমি এই পর্যন্ত আসতে যতগুলো বিল্ডিং দেখেছি তার মধ্যে অনেক সুন্দর কিছু বিল্ডিং রয়েছে যেটা কিনা সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো ডিজাইন করা। সো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আসলে আমাদেরকে কিছু স্পট ঘুরে দেখাবে। স্বাধীনতা পয়েন্ট, তারপর আরেকটা আছে হচ্ছে মানে কলম্বো সিটির যে সাগরের পাড়টা রয়েছে সেখানে নিয়ে যাবে। আসলে আমি জানি না কোথায় নিয়ে যাবে, তবে আমাদেরকে, আমাদের সাথে যে গাইডটা রয়েছে সেই গাইড আসলে নিয়ে যাচ্ছে, দেখি সাথে ড্রাইভার আছে। ওই যে এখানে দেখা যাচ্ছে না, এটা সেম কি বলে
আপনারা যারা কানাডার সিয়াম টাওয়ারটা দেখেছেন মানে ছবিতে বা ভিডিওতে, সেম সিয়াম টাওয়ারের মতোই একটা বিল্ডিং রয়েছে এখানে। এই বিল্ডিংটার নাম কি আমি জানি না, তবে এই বিল্ডিংটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম, এক ভাইয়ার ইউটিউবে। ওইটা ডিটেলস ওইখানে ওঠা যায়, এটা পার হেড $50 করে দিতে হয়। দেখি যদি আমরা সুযোগ পাই তাহলে ওই বিল্ডিংটার কাছে যাব। আর সুযোগ না পেলে, যেহেতু আমাদের শর্ট টাইম, আজকে সারাটা দিন পাবো, তারপরে কালকে সকালেই আমাদের ফ্লাইট। যা ঘোরার আজকের দিনের মধ্যে আমাদের পুরো সিটিটা ঘুরে ফেলতে হবে। সো আমরা যাচ্ছি, শুধু আমি যে গাড়িতে যাচ্ছি গাড়ির মধ্যে থেকে যতটা কাভার আমি করতে পারছি ভিডিওতে, সেইটুকুনি হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আর আশেপাশে কি আছে সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দেখেন। আমার শহরটা দেখেও মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি কোথাও দেখি নাই যে ময়লা জমানো বা আশেপাশে গাছ নেই, এরকম জায়গা নাই। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখছেন যে এই এরিয়াটা না, আমি শুনলাম এখানে যে আমাদের গাইড আছে সে বলল যে পুরা কলম্বো সিটিটাই মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো। যেটা আমি সিঙ্গাপুরে যেরকম দেখেছিলাম, আমার কলম্বো সিটি দেখেও এইরকম একটা ফিল হয়েছে, যেটা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। দেখেন আমরা আসলে যাচ্ছি ধীরে ধীরে, আমাদের যে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তবে আজকে সারাটা দিন আমাদের উদ্দেশ্য থাকবে এই পুরা সিটিটা ঘুরে দেখা। মানে আমাদের প্যাকেজের মধ্যে সিটি ট্যুরটা শুধু অন্তর্ভুক্ত ছিল। যেহেতু একদিন সময় আমরা পাচ্ছি, একদিন, আর আগামীকাল হয়তো 12টা পর্যন্ত। আগামীকাল 12টার পরেই আমাদের ফ্লাইট। তো দেখেন আমরা যাচ্ছি। তবে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমাদের ঢাকার মতো কিন্তু এতটা যানজট নাই এখানে। দেখেন মানে গাড়ি যেদিক দিয়ে যাবে শুধু যাচ্ছেই, ওদের মানে ফ্রন্ট সাইড থেকে যে গাড়ি আসবে এরকম কোনো ব্যবস্থা নেই, অন্য সাইড দিয়ে আবার আসতে হবে এরকম ব্যবস্থা। মানে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। আহ, দেখেন ছিমছাম পরিবেশ, মনোরম পরিবেশ, আমার কাছে এক কথায় মানে কলম্বো সিটিটা আমার কাছে অসাধারণ লেগেছে এ পর্যন্ত। এখন সামনে আরও গেলে কি হবে জানি না। অবশ্যই আমাদের গাইড বলেছেন যে না, কলম্বো সিটিটা আপনি কোথাও খুঁত ধরতে পারবেন না, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছালো। কলম্বো সিটিটা নাকি পুরা গুছালো। তো আমাকে যেটা বলেছে আমি সেই অনুযায়ী দেখছি যে না, আসলেই কলম্বো সিটিটা আমাদের ঢাকার মতো না। কলম্বো অনেক সুন্দর একটি সিটি, যেটা কিনা আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের সাথে তুলনা করতে পারেন। বরঞ্চ ওদের চেয়েও আমার কাছে গুছালো মনে হয়েছে, মানে থাইল্যান্ডের চেয়েও গুছালো মনে হয়েছে। কেউ দেখলে, এই সিটি দেখলে কেউ আসলে বুঝতেই পারবে না যে কিছুদিন আগেই এই দেশটি দেউলিয়া হয়ে গিয়েছিল। তারা অবশ্য অর্থনৈতিক দিক দিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। তো আপনারা